নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কাছে বিহার জয়টা কিন্তু অন্যান্য নেহাত আর 5টা রাজ্য জয়ের মতন নয়। তার কারণ এই মুহূর্তে বিহার জয়টা তার কাছে সম্পূর্ণ একটা মরণবাচন লড়াই। কেন বলছি এ কথা? তার কারণ তিনি যে চেয়ারে বসে আছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে, তার একটা পায়া সম্পূর্ণ বিহারের সঙ্গে কানেক্টেড। সেই পায়াটা ধরে যদি 12 জন সাংসদ টান দেন, তাহলে তার পায়া কিন্তু ভেঙে যাবে চেয়ারের, এবং 3টে পায়ার উপর দাঁড়িয়ে থাকতে পারবেন কি নরেন্দ্র মোদী, সেই প্রশ্ন উঠছে। হয়তো চিরাগ পাসওয়ান তার সঙ্গে থাকবেন, হয়তো চন্দ্রবাবু নাইডু তার সঙ্গে থাকবেন 16 জন সাংসদ দিয়ে, হয়তো তার সঙ্গে আরো অন্যান্য যে সমস্ত পার্টি রয়েছে, তার মধ্যে একনাথ শিন্ডে মহারাষ্ট্র থেকে, তিনিও অন্যতম একজন গুরুত্ব, 7 জন সাংসদ নিয়ে থাকবেন। কিন্তু আরেকটা পায়া, সেটা নীতিশ কুমার যদি না থাকে, তাহলে কি চেয়ারে তিনি আর বসে থাকতে পারবেন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং সেই জায়গাটা সবচেয়ে আগে বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই জন্য তিনি তার সর্বশক্তি দিয়ে বিহারের ভোটের ময়দানে নিজেকে নিক্ষেপ করেছেন। এবং নিক্ষেপ করার প্রথম যে ধাপটা আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই, 22টা রাজ্যে বিজেপি সরকার চলছে, বিজেপি অ্যালায়েড সরকার চলছে। আপনারা কোনো জায়গায় দেখেছেন যে 10,000 টাকা করে মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হবে? হয় না, সেটা বিহারে দেওয়া হচ্ছে। এছাড়াও এই মুহূর্তে যা খবর উঠে আসছে মারাত্মক। ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে যান, পশ্চিমবঙ্গে আসবেন, সেটা অবশ্যই একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু তিনি এই মুহূর্তে যে রাজ্যে 101খানা আসনে তার দল লড়াই করছে, সেখানে তিনি টানা 8 দিন ব্যাপী যাত্রা করবেন, সেটা কিভাবে হয় বলুন তো? তার কারণ এই মুহূর্তে খবর উঠে আসছে 28 এবং 29 তারিখ তার যাত্রা করার কথা ছিল, সেটা তিনি সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছেন। তার বদলে তিনি এই মুহূর্তে যাত্রার ডেট রেখেছেন 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এত দিন ধরে তিনি সম্পূর্ণ বিহারে যাত্রা করবেন। এবং বিহারে প্রচার করবেন তিনি সেই দিনও যেদিন অন্যান্য 121টা আসনে ভোট হচ্ছে। 6 নভেম্বর ভোটের দিনও তিনি অন্যান্য অংশে যাত্রা করবেন, প্রচার করবেন। সুতরাং বুঝতে পারছেন ডেডিকেশন, সম্পূর্ণ ডেডিকেশনটা এই মুহূর্তে বিহারের ওপর। কিন্তু অন্য জায়গা থেকে খবর উঠে আসছে, বিজেপির যে আভ্যন্তরীণ সার্ভে, বিজেপিও তো নিজেরা আভ্যন্তরীণ সার্ভে করছে, সেখানে তারা 101খানা আসনে যেখানে লড়ছে, তার মধ্যে থেকে 34টা আসন তাদেরকে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। কারণ সেখানে প্রচার করতে গেলেই বিভিন্ন সময় যে ছবিগুলো উঠে আসছে, সেইখানে আমরা একদম দেখতে পাচ্ছি, বা বিজেপির আভ্যন্তরীণ সার্ভেতে উঠে এসেছে, যে সেই 34টা সিটে প্রশান্ত কিশোর, তার যে পার্টি, সেটা বড়সড় একটা লড়াই তাদেরকে দিচ্ছে। এবং এরকম কথা প্রশান্ত কিশোর নিজেই বলেছিলেন যে তার বিভিন্ন যে প্রার্থীরা রয়েছে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে লোভ দেখিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, এরা মিটিং করানোর মাধ্যমে তাদের নামটা উইথড্র করিয়ে নিচ্ছেন। সেই ঘটনা অ্যাকচুয়ালি সেরকম সার্ভেতে উঠে এসেছে। 34টা এরকম সিট রয়েছে যেগুলো মূলত বিজেপির একদম পকেট ভোট হিসেবে পরিচিত। বিজেপি 2020 সালেও ভালো ফলাফল করেছিল বিহারে, এবং সেই পকেট ভোটের মধ্যে এবার শীত কাটতে চলেছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, তেমন একটা সার্ভে উঠে এসেছে, এবং সেটা 34টা সিটে। অন্যদিকে এলজেপিআর অর্থাৎ চিরাগ পাসওয়ানের 29টা যে সিট, সেখানে তারা সমস্যায় পড়েছে। কাকে নিয়ে সমস্যায় পড়েছে? তারা সমস্যায় পড়েছে সেখানে জেডিইউ এবং আরজেডি একত্রিত হয়ে সেই সিটগুলো লড়াই করতে, অর্থাৎ সেখানে লণ্ঠন এবং তীর একত্রিত হয়ে যাবে, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হবে না তো? তেমন একটা কথা উঠে আসছে। তার কারণ চিরাগ পাসওয়ানকে একদম এক ঘরে করে দেওয়া, তাই জন্য লালু প্রসাদ যাদবের সাহায্য নেওয়া, সেটাও নীতিশ কুমারের কাছে খুব একটা অসুবিধা নয়। তার কারণ চিরাগ পাসওয়ান 2020 সালে নীতিশ কুমারকে একদম ধরে 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 70-72 খানা সিট পাওয়ার কথা ছিল, সেখান থেকে 42-এ নামিয়ে দিয়েছিলেন, এবং সেই সিটগুলো পেয়েছিলেন আরজেডি। সেই জায়গাটা এবারে কোথাও গিয়ে আরজেডির সঙ্গে আবার একটা আতাতের মাধ্যমে নীতিশ কুমার এই মুহূর্তে চিরাগ পাসওয়ানকে সেই যে 29টা সিট, তার মধ্যে সম্পূর্ণ শূন্য করে দেওয়ার একটা চেষ্টা করছেন, তেমন একটা বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে। সুতরাং এই যে 63টা সিট, এই 63টা সিট কিন্তু রীতিমতন ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ গভর্নমেন্টকে ভাবাচ্ছে। এই মুহূর্তে নীতিশ কুমার শুধুমাত্র চেষ্টা করছেন তিনি যাতে 40-45টা সিট পেতে পারেন। অন্যদিকে একদম সরাসরি চিরাগ পাসওয়ান তিনিও চেষ্টা করছেন বেশ কিছু সিট যাতে তিনি দখল করতে পারেন, তাহলে তিনি অন্তত উপমুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পেতে পারেন। অন্যদিকে প্রশান্ত কিশোর, তিনি আর্টস পে নয় ফার্স্ট পে তো বলছেন, কিন্তু এই মুহূর্তে যা খবর উঠে আসছে, প্রশান্ত কিশোরের পার্টির ক্রমাগত একটা বৃদ্ধি পাচ্ছে জনপ্রিয়তা। এবং এই মুহূর্তে আরেকটা ফ্যাক্টর তো অবশ্যই কাজ করছে, বিভিন্ন যে সার্ভে উঠে আসছে, সেখানে
তেজস্বী যাদবকে কিন্তু অনেক গুণ এগিয়ে রাখছে প্রত্যেকটা সার্ভে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে। এবং আপনাদেরকে বলি যে জেন জি অর্থাৎ ইয়াং জেনারেশন তারা সম্পূর্ণ তেজস্বী মুখী হয়ে রয়েছে। তার কারণটা কি, তেজস্বী যাদব একমাত্র একজন ব্যক্তি বিহারে যিনি ধর্ম নিয়ে কথাবার্তা বলছেন না, যিনি অনুপ্রবেশ নিয়ে কথাবার্তা বলছেন না, তিনি শুধুমাত্র কাজ, বিহারে বেকারত্ব দূরীকরণ সেটাকে নিয়ে কথা বলছেন। তিনি বলছেন না যে আমি বাড়ি বাড়ি এত টাকা করে পৌঁছে দেব, তিনি বলছেন না অন্য কিছু হয়ে যাবে, তিনি বলছেন আমি সবাইকে কাজ দেব। মানুষ কাজের সরকার চায় এবং সেই সরকারটা তেজস্বী যাদব। তিনি বলেছিলেন যখন 17 মাস 22-23 সালে, তখন তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি চাকরি করিয়ে দেখিয়েছিলেন এবং সেই জায়গাটা থেকে তেজস্বী যাদবের যেটা চাল তিনি দিয়েছেন সেটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর করছে। এখন আপনারা বলবেন যে 34টা সিটের যে বিষয়টা প্রশান্ত কিশোর যাদেরকে নিয়ে বিজেপি ভয় পাচ্ছে এরকম খবর উঠে এসছে, সেটা কি ব্যাপার? পাটনা এবং পাটনা ওরিয়েন্টেড চারপাশের বিভিন্ন জেলায়, যেগুলো শহর কেন্দ্রিক জেলা, সেই সমস্ত জেলায় কিন্তু সম্পূর্ণভাবে বিভিন্ন কনস্টিটুয়েন্সি থেকে প্রশান্ত কিশোরের যে পার্টি জনসুরাজ দল, তাদের বিভিন্ন যে প্রার্থীরা তারা বিদ্বান মানুষ। প্রত্যেক প্রশান্ত কিশোর যাদেরকে একদম দাঁড় করিয়েছেন প্রত্যেকেই মোটামুটি পড়াশোনায় খুবই ভালো এবং তাদের পেশা রয়েছে অন্য, তাদের সম্পূর্ণ রাজনীতিটা পেশা নয়, নতুন পার্টি তারা জয়েন করেছেন। এবং এই যে কুমড়ার যে বিধানসভা, যেখান থেকে 5 বারের বিধায়ক তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে বিজেপি এই 5 বারের বিধায়ক তাকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে সঞ্জয় গুপ্তা তেমন একজন নতুন ব্যক্তিকে দাঁড় করিয়েছে এবং অরুণ কুমার তাকে সরিয়ে দিয়েছে। কিন্তু এইখানে প্রশান্ত কিশোরের যে পার্টি তারা এই কুমড়ার বিধানসভা থেকে একজন ম্যাথামেটিশিয়ান তাকে দাঁড় করিয়ে দিয়েছে, তিনি প্রফেসর মানুষ এবং তাকে সম্পূর্ণ কায়স্থ সমাজ সমর্থন করছে, তেমনই কিন্তু একটা খবর উঠে এসেছে। সুতরাং এই মুহূর্তে যে ফ্যাক্টরটা কাজ করছে, প্রশান্ত কিশোর তিনি যদি বেশ কিছু সিটে এগিয়ে যায় কিংবা ভারতীয় জনতা পার্টিকে বেশ খানিকটা চেপে দেয় বা ভোট কাটাকাটি করার কাজ হিসেবে প্রশান্ত কিশোর একটা অনুঘটক হিসাবে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই 34টা সিট সেটা তো সম্পূর্ণ লণ্ঠন কিংবা হাত চিহ্ন, তাদের কাছে একটা সুবিধা হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠে আসছে। এর অন্যদিকে একটা ফ্যাক্টর কাজ করছে যে তেজস্বী যাদব তিনি যদি মুখ্যমন্ত্রী হতে চান রাজ্যের, তাহলে তাকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা অবলম্বন করতে হবে কংগ্রেসকে। এবং কংগ্রেসকে তিনি যে 50টার মতন সিট ছেড়েছেন, সেই 50টার মতন সিটের মধ্যে কংগ্রেস যদি মিনিমাম 25 থেকে 30টা সিট কভার করতে না পারে, জিততে না পারে, একদম 25টা সিট দিয়ে সমর্থন করছি আমরা তেজস্বী যাদবকে, এই বিষয়টা যদি না আসে, তাহলে কিন্তু শুধুমাত্র কংগ্রেসের সেখানে কোনো হারানোর কিচ্ছু নেই। কংগ্রেসের যে একদম সভাপতি সেখানকার, তার বিরুদ্ধেও তেজস্বী যাদব প্রার্থী দিয়েছেন, কিন্তু কংগ্রেসের হারানোর কিচ্ছু নেই। কিন্তু সেখানে তেজস্বী যাদব পরবর্তীতে মুখ্যমন্ত্রী কিন্তু এবারেও হতে পারবেন না, তাকে এতটাই ভরসা করতে হচ্ছে কংগ্রেসের উপর। কিন্তু কংগ্রেসের সেই জায়গা থেকে কিন্তু সামগ্রিকভাবে এখনো পর্যন্ত যে স্টার ক্যাম্পেনার, যে 30 তারিখ থেকে নরেন্দ্র মোদী পর প্রতিদিন 7 তারিখ পর্যন্ত প্রচার করবেন বিভিন্ন জেলায়, সেই জায়গায় এখনো পর্যন্ত রাহুল গান্ধী কবে আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী কবে আসবেন, কিংবা মল্লিকার্জুন খাড়গে কবে আসবেন, তেমন কোনো ধরনের কোনো কথা নেই। রাহুল গান্ধী হঠাৎ করে কেন বিহারে এই ধরনের চুপ করে গেলেন? বিহারে তিনি একটা মাস্টার স্ট্রোক নিয়েছেন, অশোক গেহলতকে পাঠিয়েছিলেন, পবন খেরাকে পাঠিয়েছিলেন এবং তার ভিত্তিতে তিনি তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ এবং মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রীর মুখ করেছেন, ঠিক। কিন্তু তিনি নিজে যদি না আসেন, তিনি কি ভাবছেন এখনো পর্যন্ত আমরা সত্যি জানি না। অবশ্যই এই মুহূর্তে বিহারে যে ধরনের একটা জনস্রোত তিনি তৈরি করতে পেরেছিলেন সেপ্টেম্বর মাসে 15 দিন ব্যাপী ভোটার অধিকার যাত্রার মাধ্যমে, ভোট চোর গাদ্দি চোর স্লোগানটার মাধ্যমে, সেটা যদি শেষ পর্যন্ত ভোটার বাক্সে তার প্রভাব না পড়ে, তাহলে কি সেটার কোনো যুক্তি থাকবে? শেষ পর্যন্ত সেই যদি বিহারে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার তৈরি হয়, তাহলে এই যে অভিযান, এই যে মানুষের মধ্যে সচেতনতা, তার কি কোনো গুরুত্ব থাকবে? এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এবং অন্যদিকে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের সামনে প্রথমেই আনলাম, যে চিরাগ পাসওয়ানকে এই মুহূর্তে কিন্তু কোণঠাসা করার জন্য নীতিশ কুমার ইতিমধ্যেই অনেকেই বলছেন যে রীতিমতন একত্রিত হয়ে ভোটে লড়াইটা করছেন, অন্তত চিরাগ পাসওয়ান যে 29টা সিটে লড়ছেন সেই 29টা সিটে, যাতে চিরাগ পাসওয়ানকে একটা সিটেও আলোকিত করতে না দেওয়া যায়।
অর্থাৎ সেখানে অন্য কেউ জিতুক, সেখানে জিতুক জেডিইউ, সেখানে জিতুক আরজেডি, কোনো অসুবিধা নেই, সেখানে অন্য কোনো প্রার্থী জিতুক, কিন্তু কোনো মতেই যাতে চিরাগ পাসওয়ান না জেতে এই বিষয়টা তিনি খেয়াল রাখছেন। কারণ চিরাগ পাসওয়ানকে সম্পূর্ণভাবে 29টা সিটের মধ্যে যদি শূন্য করা যায়, তাহলে তার যে পপুলারিটিটা সেটা কোথাও গিয়ে কিন্তু বিহার থেকে চিরতরে শেষ হয়ে যাবে, তেমনই অনেকে মনে করছেন। কিন্তু চিরাগ পাসওয়ানের ওপর এই মুহূর্তে ইনভেস্ট করছে ভারতীয় জনতা পার্টি। এলজেপিআর তার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা দাঁড়িয়েছে সেইখানে গিয়ে অমিত শাহ বিভিন্ন সময় সভা করছেন, বিভিন্ন স্টার ক্যাম্পেনারদের আনা হচ্ছে সেখানে। সুতরাং সম্পূর্ণভাবে চেষ্টা করছেন অমিত শাহ এলজেপিআর কে তুলে ধরতে। কিন্তু অন্যদিকে জেডিইউ এর পক্ষ থেকে যা খবর আপনাদেরকে জানিয়েছিলাম যে নীতিশ কুমার 30 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কোনো মতেই প্রচারে যাবেন না, তেমন তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে নীতিশ কুমারের মতন একটা প্রেক্ষাপট তৈরি করে 101টা আসনের জন্য লড়াই করছেন। তার জেডিইউ কে তিনি তুলে আনতে চাইছেন আবারও 40 থেকে 45 বা 60 খানা আসনেও যদি তারা জিততে পারে, তাহলে সম্পূর্ণ কন্ট্রোলটা তার হাতে থাকবে। মিনিমাম 40টা আসনও যদি জেডিইউ জিততে পারে, তাহলে সম্পূর্ণ কন্ট্রোল নীতিশ কুমারের হাতে থাকবে। নীতিশ কুমার তখন ঠিক করবেন যে পরবর্তীতে তিনি কার সঙ্গে থাকবেন, এবং নীতিশ কুমার যে পরবর্তীতে এনডিএ ছেড়ে আসতে পারেন এটা এমন কিচ্ছু বিষয় নয়। এই মুহূর্তে যতই তিনি নরেন্দ্র মোদী করুন, একটা সময় এরকমও ছিল নীতিশ কুমার বলেছিলেন যে আমি মরে যাওয়া পছন্দ করব, বিজেপির সঙ্গে যাব না। কিন্তু সেই নীতিশ কুমার যখন বিজেপির সঙ্গে যেতে পেরেছেন, বিজেপিকে ছেড়েও তিনি আসতে পারবেন। তিনি তার চেয়ারটাকে ভালোবাসেন শুধুমাত্র, এবং তাই জন্যই এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম ফেরোসাস হয়ে উঠেছেন। তিনি চাইছেন যে 101 খানা আসনে যে বিজেপি লড়াই করবে, তার মধ্যে থেকে যাতে অন্তত 70, 72, 75টা আসন বিজেপি পায়। সবাই সবার মতন করে চেষ্টা করছে এই মুহূর্তে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে অ্যাক্টিভনেসটা দেখাচ্ছে, যে সম্পূর্ণ দেশের প্রধানমন্ত্রী সমস্ত কাজ ছেড়ে তার চেয়ারের একটা পায়া, সেটা যাতে কেউ চেয়ার থেকে খুলে নিতে না পারে, সেই চেষ্টাটা করছেন। সেখানে বিরোধী দলনেতা তিনি এখনো পর্যন্ত কেন বিহারে প্রচার করতে আসছেন না, এই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী প্রতিদিনই কিছু না কিছু কাজকর্ম করছেন, প্রতিদিনই তার কর্মসূচি থাকছে, কিন্তু বিহার এই মুহূর্তে জেতাটা বা বিজেপিকে সেখানে হারানোটা, সেটার মাধ্যমে কিন্তু তিনি অনেকটা এগিয়ে যাবেন। ভোট চোর গাদ্দি চোর এই স্লোগানের প্রেক্ষিতে, কিংবা ভোট চুরি করে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় জিতছে, এগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে দেখুন বিহারে মানুষ বুঝে গেছে, তা আপনারা বুঝতে পারছেন না কেন, এই বিষয়টা তিনি অন্তত প্রচার করতে পারবেন বিভিন্ন জায়গায়। সেটা পশ্চিমবাংলায় হতে পারে, সেটা কেরালে হতে পারে, সেটা তামিলনাড়ুতে হতে পারে, গোয়ায় হতে পারে, কিংবা আসামে হতে পারে। প্রতিটা জায়গায় বিহারকে জিততে যদি পারে কংগ্রেস বা ইন্ডিয়া গঠবন্ধন, তাহলে সেটা তাদের কাছে একটা ম্যাসিভ উইন হবে এই মুহূর্তে। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ারটা যে বেশ খানিকটা আলগা করা যাবে লোকসভার অন্দরে, এই মুহূর্তে যে 12 জন সাংসদ তাদেরকে যে মোল্ড করে নিজেদের দিকে নিয়ে আসা যেতে পারে, এই বিষয়গুলো তো শুরু হবে বিহার থেকে। তাহলে কেন এখনো পর্যন্ত কংগ্রেসের হাইকমান্ড সেখানে প্রচার করতে যাচ্ছেন না? এই বিষয়গুলো উঠে আসছে, এই মুহূর্তে প্রশ্নগুলো উঠছে বিভিন্ন জায়গায়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে প্রশান্ত কিশোর তিনি কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হয়েছেন বিজেপির কাছে। বিজেপির ভোট কাটার জন্য প্রশান্ত কিশোর কিন্তু 34টা সিটে এমন কিছু প্রার্থীদের দাঁড় করিয়েছেন, এমন কিছু টেকনিক্যালি খুব অ্যাডভান্সড কিছু প্রার্থীদের দাঁড় করিয়েছেন, যেখানে কায়স্থ সিট বেশি, যেখানে কায়স্থ পপুলারিটি বেশি, সেখানে কায়স্থ ক্যান্ডিডেটই দাঁড় করিয়েছেন। যেখানে সংখ্যালঘু ক্যান্ডিডেট দরকার, সেখানে সংখ্যালঘুই দাঁড় করিয়েছেন। যেখানে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রভাব বেশি, সেখানে তিনি তেমন মানুষকে দাঁড় করিয়েছেন। এবং এরা প্রত্যেকেই শিক্ষিত, এরা প্রত্যেকেই অন্য পেশার থেকে এসে ভোটে দাঁড়িয়েছেন। সেই বিষয়টা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছে প্রশান্ত কিশোরকে। সেই জায়গাগুলো কাজ করছে এই মুহূর্তে বিহারে। আপনার কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।